ফিজিক্যালি একটু সমস্যা ছিল আমাদের, মানে আমার কোনো আইডিয়া ছিল না যে বিয়ে হয়েছে ঠিক আছে, বাট এখন আমার করণীয় কি। বোকার মতো আর কি আমার ছোট আপাকে ফোন দিছিলাম যে আপা বাসর রাতে মানুষ কি করে, মানে করণীয় কি এটা। তো আপা বললো যে দেখ এটা তো তোর ব্যাপার, ফার্স্টে 2 রাকাত নামাজ পড়বি, শুক্রবার নামাজ পড়বি, তারপরে আমরা তো মানে গল্প করতে পারিস, আমি তো তোর দুলাভাইয়ের সাথে গল্প করেই সারা রাত কাটাই দিছি। ওকে ফাইন, আমি হয়ে করলাম। রাত 4টার দিকে মেবি আমি যখন তার একটু হাতটা ধরতে গেলাম তখন দেখলাম যে সে হাতটা সরাই নিল, বললো যে আমার লজ্জা লাগতেছে। ওকে ফাইন, আমি আর করলাম না, স্বাভাবিক হইতে লাগতেই পারে, যেহেতু আমি একটু ডিফারেন্ট টাইপের ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটু ডিফারেন্ট ছিলাম। বলতে কিরকম ডিফারেন্ট ছিলেন? ডিফারেন্ট মানে অন্য 10টা ছেলের মধ্যে যেমন একটা মেয়েলি অ্যাট্রাকশন থাকে, ওইটা আমার ভিতরে ছিল না ছোটবেলা থেকেই। মানে দেখা গেছে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, একটু লজ্জা লাগতো, ভয় লাগতো। মানে কোনো মেয়ে যদি নিজের থেকে স্বেচ্ছায় কথা বলতে আসতো, আমি একদম খাইমা টাইমে অস্থির। তো ওনার সাথে নিয়ে শারীরিক সম্পর্ক কেন? ওনার সাথে এটা ছিল যে উনি ওনার ফিজিক্যাল ইয়েতে কোনো আগ্রহ ছিল না। ওটা তো আপনারও ছিল না? না, আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার একজনকে ভালো, মানে এই ইয়েতে যাইতে হলে তাকে আমার ভালো লাগতে হবে, বা সে আমার কাছের কেউ হইতে হবে। ব্যাপারটা আমার এরকম ছিল, মানে আছে না যে 10 জনকে দেখতেছি আমি 10 জনের দিকে তাকাইতেছি, ব্যাপারটা এরকম না। তারও তো এটা হইতে পারে যে তারও কাউকে ভালো লাগলেই শুধু সে আগ্রহ প্রকাশ করবে, কিন্তু ম্যারিড লাইফে তো এটা হওয়াটা স্বাভাবিক। জোর করে তো ভালো লাগাইতে পারবেন না। না সেটা না, আমি সেটা জিজ্ঞেস করছি তাকে যে অন্য কাউকে পছন্দ আছে কিনা, আপনাকে পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করছেন কখনো? হ্যাঁ সেটা তো সে তার সম্মতি নিয়েই বিয়ে হয়েছে। বিয়ে এক জিনিস আর ভালো লাগা অন্য জিনিস। হ্যাঁ, ভালো লাগার ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছে তাকে। আমি বিয়ের মানে কাবিনের আগেই তাকে জিজ্ঞেস করছি। না, আই এম নট টকিং অ্যাবাউট বিয়ের ইস্যু। বিয়েতে হ্যাঁ বা না, বিয়েতে বাধ্য হয়েও মানুষ না, মানে আমাকে পছন্দ হয়েছে কিনা, আপনার প্রতি তার আগ্রহ হয় কিনা, ভালো লাগা কাজ করে। হ্যাঁ রাইট, এটা আমি জিজ্ঞেস করছি। তখন সে তার বিয়েটা হয়েছিল আমাদের তার চাচার বাসায়। তখন তার মানে আপনি তারা জিজ্ঞেস করেন নাই যে আপনার আমার প্রতি আপনার ভালো লাগা কাজ করতেছে না, আপনি জিজ্ঞেস করছেন আপনার কি এই বিয়েতে রাজি আছেন? না, রাজি ব্যাপারে না, রাজি ব্যাপারে তো তার বাবাকে জিজ্ঞেস করছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম এরকম যে আমাকে কি আপনার পছন্দ হয়েছে, বা আপনি কি আমার প্রতি কোনো আছে? কোনো বন্ধু ছিল না? ছেলে বন্ধু না, ছিল? আমার কোনো ছেলে বা মেয়ে কোনো ফ্রেন্ড ছিল না। এটা তো আনসোশ্যাল একটা মানুষের মতো কথা। ফ্রেন্ড ছিল দেখা যায় খুব কম সময়ের জন্য। আপনার একটা ছেলে ফ্রেন্ড নাই যার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি ইভেন সবচেয়ে পার্সোনাল থিংটা জি আপনি জিজ্ঞেস করতে পারেন নাই, তার মানে তো আপনার ভয়ানক অসুবিধা ছিল। আসলে মানে প্রত্যেকের ভিতরে আমি মানে হয়তো আমার লাকটা এরকম ছিল যে আমি ভালো কোনো সঙ্গটা হয়তো আমি খুঁজে পাইনি। কারণ যদি কোনো মেয়েকে পাইছি, ভাই ট্রাস্ট মি, এটা কোনো ব্যাখ্যা না। ট্রাস্ট মি, একটা ছেলের যার কোনো বন্ধু নাই নিঃসন্দেহে সে একটা ক্রিমিনাল। একটা মানুষের যার কোনো বন্ধু নাই নিঃসন্দেহে সে কোনো নেতিবাচক মানুষ। আমি কোনো না কোনো অসুবিধার মধ্যে আমি থাকবো, যার কারণে আমি মানুষের সাথে মিশবো না। সোশ্যাল অ্যাংজাইটি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, দ্যাটস এ ডিজিজ। একটা সময় দেখা যায় যে সাপোজ আমার একটা ফ্রেন্ড ছিল যাকে আমি খুব বেশি তার সাথে আমি চলার ট্রাই করতাম, বিকজ সে খুব স্মার্ট ছিল, সে অন্য 10টা মেয়েও তাকে পছন্দ করে, ছেলে তো করেই। কিন্তু যে দেখলাম যে তার একই টাইমে সেম টাইমে তার 6টা 7টা রিলেশন। তাতে আপনার অসুবিধা কি? মানে আমি এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে একটা ছেলে সে এতগুলো রিলেশন কিভাবে। আপনি কি তার গার্লফ্রেন্ড নাকি যে আপনার খারাপ লাগবে? না সেটা মানে আমার কাছে তার মেন্টালিটি ভালো লাগে না, মানে মনে হয়েছে যে ও ভালো টাইপের না, এই সরে আসলাম। আবার আরেকজনের সাথে পরিচয় হইলো, সে দেখতাম করতো কি ওই বন্ধু বান্ধব নিয়ে আসছে, আড্ডা দিতেছে, একটার সাথে ঠিক আছে ভালো লাগতেছে, আমিও মনে মনে ভালো যে হ্যাঁ অনেকগুলি ফ্রেন্ড হইতেছে আমার। খাওয়া দাওয়া শেষ, হাফিজ বিলটা তুই দে, তো এইরকম টাইপের একটা ইয়ে। তো এই ফ্রেন্ডও গেল, মানে এভাবে করেই আমি সবার কাছ থেকে মোটামুটি সরে গেছি। কলেজ লাইফেও পারিনি কারোর সাথে কথা বলতে, মানে কি অনেকভাবে আমাকে টিজও করতো, কেউ হিজড়া বলতো, কেউ উল্টা পাল্টা অনেক ওয়ার্ড ইউজ করতো। আপনি ডিভোর্সের সিদ্ধান্ত কখন নিলেন? 5 বছর। বেবি হয়েছে আপনাদের? হ্যাঁ। কয়টা? একটা মেয়ে ছিল আমার, যেটা আমি তার প্রতি যে অ্যাট্রাক্ট হয়েছিলাম একটা কারণে। তার দাদি বলছিলেন যে ওনার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, উনি লাইফে ফোন ইউজ করেন নাই, কোনো ফোন ছিল না। তো এরকম একটা মেয়ে, তার একমাত্র বোন থাকে ঢাকাতে, তার ঢাকাতে আর কেউ নাই। যতদিন এই ঘটনা ঘটতেছে ততদিন কি আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ঠিক হয়েছে? না। আপনার ডাক নাম কি? মোহাম্মদ হাফিজুল ইসলাম। হাফিজ ভাই, জি। কি বলতে চান, কি হয়েছে? ডিভোর্স লাইফ নিয়ে। বিয়ে হয়েছিল কতদিন? 15 সালে। 2015? জি। ডিভোর্স কবে? এটা হয়েছে 21-এ। সেটেল ম্যারেজ? হ্যাঁ। পুরো পরিবার থেকে দেখে দেয়া? আসলে কিছুটা মিক্সিং ছিল, মানে আমার ভালো লাগা ছিল, একটা ভালো লাগা বলতে আমি জাস্ট দেখে ফ্যামিলিকে জানাইছি,
বাট তারা রাজি ছিল না। একটু ডাউন ফ্যামিলি, এই জন্য পরবর্তীতে আমার বাবা এটা নিয়ে একটু রাগ করে ফ্যামিলির সাথে, যে ওর তো বয়স হয়ে যাচ্ছে, প্লাস তোমরা যদি এত বাছাবাছি করো বা তোমাদের স্ট্যান্ডার্ডে তো সবাই থাকবে না, তো আর ও যদি তাকে নিয়ে এই করতে পারে, প্রবলেম কোথায়? আপনাদের স্ট্যান্ডার্ড কি? আমরা মধ্যবিত্ত বলা যায়, বাট ওনারা একটু নিম্নবিত্ত টাইপের ছিল। আচ্ছা, এটাই আমার ফ্যামিলিতে এটার জন্য কেউ এগ্রি ছিল না। তো বাবা যখন নিয়ে যাওয়ারই করে, তখন মা বললো যে ঠিক আছে, এটা খারাপ দেখা যায়, আমিও যাই। তো মা যখন যাবে, তখন আমার দুইটা খালা, তারাও বললো যে আপা আমরাও যাব। তো এই দুই খালা, মা আর বাবা, এই চারজনই গেছেন, আর ভাই বোন বা অন্য কেউ আর ইয়ে করার নাই। 15তে যখন বিয়ে করেন তখন আপনি কি করতেন? তখন আমি অনলাইনে কিছু ব্যবসা করতাম। কি টাইপ ব্যবসা? এই যে চায়না কিছু প্রোডাক্ট এনে আমি পেজে করা, তারপরে লোকাল কিছু ড্রেস, এগুলো নিয়ে লোকাল মার্কেটে সেল করা, এই টাইপের। আচ্ছা, এর আগে তখন আপনার মিসেস কি করতেন? না, উনি কিছু করতেন না, কিছু করতেন হাউস না। ওয়াইফ। সংসার ঠিক ছিল শুরুতে? না, শুরুর দিক থেকেই, মানে শুরু থেকেই একটু প্রবলেম ছিল। কিরকম প্রবলেম ছিল? আসলে আমি আমি বলবো না যে উনি মানুষটা খারাপ, হয়তো আমার সাথে অ্যাডজাস্ট হয় নাই বা আমার সাথে আমার হয় নাই, মানে যে কোনো ব্যাপারে, মানে অহেতুক সন্দেহ, একটা কথা যদি সবাই মিলেও প্রুফ দেয় তাও সে মানতে নারাজ, এটা নিয়ে খুব হইচই চিল্লাপালার, খুব বাজে অ্যাটিটিউড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিজিক্যালি একটু সমস্যা ছিল আমাদের, যেহেতু আমি একটু ডিফারেন্ট টাইপের ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটু ডিফারেন্ট ছিলাম বলতে। কিরকম ডিফারেন্ট ছিলেন? ডিফারেন্ট ছিলাম বলতে, মানে অন্য 10টা ছেলের মধ্যে যেমন একটা মেয়েলি একটা অ্যাট্রাকশন থাকে, ওইটা আমার ভিতরে ছিল না ছোটোবেলা থেকেই। মানে দেখা গেছে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, একটু লজ্জা লাগতো, ভয় লাগতো। মানে কোনো মেয়ে যদি নিজের থেকে স্বেচ্ছায় কথা বলতে আসতো, আমি একদম ঘাইমা টাইমে অস্থির, এরকম একটা প্রবলেম ছিল আমার আর কি। কলেজ লাইফেও পারিনি কারোর সাথে কথা বলতে, মানে এটার জন্য অনেকেই অনেকভাবে আমাকে টিজও করতো, কেউ হিজড়া বলতো, কেউ উল্টাপাল্টা অনেক ওয়ার্ড ইউজ করতো। তো এখন এই নানান কারণে আসলে আমার বিয়েও একটু লেট ম্যারেজ হয়েছে। তো ওনার সাথে নিয়ে শারীরিক সম্পর্ক কেন? ওনার সাথে এটা ছিল যে উনি ওনার ফিজিক্যাল ইয়েতে কোনো আগ্রহ ছিল না। ওটা তো আপনারও ছিল না? না, আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার একজনকে ভালো, মানে এই ইয়েতে যাইতে হলে তাকে আমার ভালো লাগতে হবে, বা সে আমার কাছের কেউ হইতে হবে, ব্যাপারটা আমার এরকম ছিল। মানে আছে না যে 10 জনকে দেখতেছি, আমি 10 জনের দিকে তাকাইতেছি, ব্যাপারটা এরকম না। তারও তো এটা হইতে পারে যে তারও কাউকে ভালো লাগলেই শুধু সে আগ্রহ প্রকাশ করবে, কিন্তু ম্যারিড লাইফে তো এটা হওয়াটা স্বাভাবিক না। জোর But করে তো সেটাও- ভালো লাগাইতে পারবেন না। না, সেটা না, আমি সেটা জিজ্ঞেস করছি তাকে যে অন্য কাউকে পছন্দ আছে কিনা। আপনাকে পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করছেন কখনো? হ্যাঁ, সেটা তো সে তার সম্মতি নিয়েই বিয়ে হয়েছে। বিয়ে এক জিনিস আর ভালো লাগা অন্য জিনিস। হ্যাঁ, ভালো লাগার ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছে কি তাকে। জিজ্ঞেস আমি করছেন? বিয়ের মানে কাবিনের আগেই তাকে জিজ্ঞেস না করছি। না, আই এম নট টকিং অ্যাবাউট বিয়ের ইস্যু। বিয়েতে হ্যাঁ বা না, বিয়েতে বাধ্য হয়েও মানুষ বিয়ে মানে করে। আমাকে পছন্দ হয়েছে কিনা, আপনার প্রতি তার আগ্রহ হয় কিনা, ভালো লাগা কাজ করে কিনা। হ্যাঁ রাইট, এটা আমি জিজ্ঞেস করছি। তখন সে তার কখন বিয়েটা জিজ্ঞেস হয়েছিল করছেন? আমাদের তার চাচার বাসায়। তখন আমি তার মানে আপনি তারা জিজ্ঞেস করেন নাই যে আপনার আমার প্রতি আপনার ভালো লাগা কাজ করতেছে না, আপনি জিজ্ঞেস করছেন আপনার কি এই বিয়েতে রাজি না আছেন? না, রাজি ব্যাপারে না, রাজি ব্যাপারে তো তার বাবাকে জিজ্ঞেস আপনি করছে। কি আমার জিজ্ঞেস বাবা। করছিলেন আমি তাকে জিজ্ঞেস বোর্ডে? করছিলাম এরকম যে আমাকে কি আপনার পছন্দ হয়েছে, বা আপনি কি আমার প্রতি কোনো আছে, আমাকে ভালো লাগে কিনা। ওকে, চলেন। আপনি যদি বলেন যে না ভালো লাগে না বা অন্য কিছু, তাহলে আমি এই ব্যাপারে আগাবো না। ঠিক তখন আছে, উনি আমার একটা আগে। রিপ্লাই করছিলেন যে যদি ভালো না লাগতো আমি তো বিয়ের ইয়েতে আমি আসতাম না। ঠিক তো আছে, এইভাবেই চললো। কিন্তু অসুবিধার জায়গাটা বলছিলেন। প্রবলেম এটা ছিল, মানে যেদিন বিয়ে সেদিনই সত্যি তো বলতে আমার এখানে একটা ছিল যে আমি, মানে আমার কোনো আইডিয়া ছিল না যে বিয়ে হয়েছে ঠিক আছে, বাট এখন আমার করণীয় কি। তো আমি বোকার মতো আর কি আমার ছোট আপাকে ফোন দিছিলাম যে আপা বাসর রাতে মানুষ কি করে, মানে করণীয় কি, এটার কোনো আছে কি না। মানে আপনার কোনো বন্ধু ছিল না, ছেলে বন্ধু না, ছিল না? আমার কোনো ছেলে বা মেয়ে কোনো ফ্রেন্ড ছিল না। এটা তো আনসোশ্যাল একটা মানুষের মতো কথা। ফ্রেন্ড ছিল দেখা যায় খুব কম সময়ের জন্য। আপনার একটা ছেলে ফ্রেন্ড নাই যার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি ইভেন সবচেয়ে পার্সোনাল থিংটা জি, আপনি জিজ্ঞেস করতে পারেন নাই, তার মানে তো আপনার ভয়ানক অসুবিধা ছিল। আসলে মানে প্রত্যেকের ভিতরে আমি, মানে হয়তো আমার লাকটা এরকম ছিল যে আমি ভালো কোনো
সঙ্গটা হয়তো আমি খুঁজে পাইনি, কারণ যদি কোনো মেয়েকে পাইছি ভাই ট্রাস্ট মি, এটা কোনো ব্যাখ্যা না। ট্রাস্ট মি, একটা ছেলের যার কোনো বন্ধু নাই, নিঃসন্দেহে সে একটা ক্রিমিনাল। একটা মানুষের যার কোনো বন্ধু নাই, নিঃসন্দেহে সে কোনো নেতিবাচক মানুষ। আমি আমি কোনো না কোনো অসুবিধার মধ্যে আমি থাকবো, যার কারণে আমি মানুষের সাথে মিশবো না। সোশ্যাল অ্যাংজাইটি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, দ্যাটস এ ডিজিজ। না হতে পারে, বাট ব্যাপারটা এরকম ছিল যে সাপোজ আমার চলাটা এরকম, এখন এইটা নিয়ে আমাকে টিজ করতেছে, যার Understood. ফলে আমি এখান থেকে আরো বেশি ডুবে পড়ছে ভেতরে। সরে গেছি। ব্যাপারটা এরকম হয়েছে, মানে I লাইফে যে কোনো ছেলে ফ্রেন্ড ছিল না তা না, হয়তো ছিল, কিন্তু হয়তো ম্যাক্সিমাম 1 মাস 2 মাস 3 মাস। একটা সময় দেখা গেছে সাপোজ আমার একটা ফ্রেন্ড ছিল যাকে আমি খুব বেশি তার সাথে আমি চলার ট্রাই করতাম, বিকজ সে খুব স্মার্ট ছিল, সে অন্য 10টা মেয়েও তাকে পছন্দ করে, ছেলে তো করেই। কিন্তু যে দেখলাম যে তার একই টাইমে অ্যাট এ সেম টাইমে তার 6টা 7টা রিলেশন। তাতে আপনার অসুবিধা কি? মানে আমি এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে একটা ছেলে সে আপনার এতগুলো কেন রিলেশন খারাপ কিভাবে লাগবে? maintain আপনি কি করে? তার গার্লফ্রেন্ড নাকি যে আপনার খারাপ লাগবে? না সেটা না, মানে আমার কাছে তার মেন্টালিটি ভালো লাগে নাই, মানে মনে হয়েছে যে ও ভালো টাইপের না, এই সরে আসলাম। আবার আরেকজনের সাথে পরিচয় হইলো, সে দেখতাম করতো কি ওই বন্ধু বান্ধব নিয়ে আসছে, আড্ডা দিতেছে, একটার সাথে ঠিক আছে ভালো লাগতেছে, আমিও মনে মনে ভালো যে হ্যাঁ অনেকগুলি ফ্রেন্ড হইতেছে আমার। খাওয়া দাওয়া শেষ, হাফিজ বিলটা তুই দে, তো এইরকম টাইপের একটা ইয়ে। তো এই ফ্রেন্ডও গেল, মানে এভাবে করেই আমি সবার কাছ থেকে মোটামুটি সরে গেছি। ওকে, এরকমটাই হয়েছে। তারপরে বললেন যে প্রথম রাত্রে ঝামেলা হলো কিসের? ঝামেলা বলতে আমার আমি যখন তো আপা বললো যে দেখ এটা তো তোর ব্যাপার, ফার্স্টে 2 রাকাত নামাজ পড়বি, শুক্রবার নামাজ পড়বি, তারপরে আমরা তো মানে গল্প করতে পারিস, আমি তো তোর দুলাভাইয়ের সাথে গল্প করেই সারা রাত কাটাই দিছি। ওকে ফাইন, আমি ওইভাবেই করলাম। রাত 4টার দিকে মেবি আমি যখন তার একটু হাতটা ধরতে গেলাম, তখন দেখলাম যে সে হাতটা সরায়নি, বললো যে আমার লজ্জা লাগতেছে। ওকে ফাইন, আমি আর করলাম না, স্বাভাবিক হইতে লাগতেই পারে। তো এরপরে আমার মোটামুটি 1 সপ্তাহ বেশি চলে গেল, 1 সপ্তাহ চলে গেল। আমি এবারে দিকে হয়েছে আমার মা অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে আমি রাইখা ওনার বাবার কাছে রেখে আমি আবার ঢাকা চলে আসছি। মা হসপিটালে ভর্তি হইলেন। তো পরের দিন দেখি যে তার বাবা তাকে নিয়ে আসছে ঢাকাতে, আইনা ওই রিক্সায় আসছে, জাস্ট ওনাকে নামাই দিলেন, নামাই দিয়ে চলে গেলেন। তো তখনই আমার একটু সন্দেহ হয়েছে যে আমি সালাম দিলাম, উত্তরও দিল না, রিজনটা কি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে না সমস্যা নেই। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে প্রবলেমটা কোথায় আসলে হচ্ছে। তো আমি তখন আমার পার্সোনালি একটু জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি তো আর আপনাকে ফোর্স করে বিয়ে করি নেই, বা আপনার মতে শুধু আপনার বাবা রাজি ছিলেন না, বাকি তো আপনার 14 জেনারেশন সবাই রাজি ছিলেন যতটুকু আমি জানছি, আপনিও বলছেন, তো এরকম কেন হচ্ছে? তো বলছে না সব ঠিক হয়ে যাবে। ওকে ফাইন, এভাবে চললো। এরপর তাকে নিয়ে আমি নারায়ণগঞ্জ চলে গেলাম, আমার যেখানে ভাড়া বাসায় থাকতাম, আমার ফ্যাক্টরি ছিল একটা বিসিকে, ওখানে বিসির কাছেই। তো দিন যাচ্ছে দেখি যে তার মানে অ্যাটিটিউডগুলো এরকম হইতেছে যে সাপোজ আমি একটা জায়গাতে আসি, সে ফোন দিল যে আসো না, কখন আসবে। আমি বললাম যে একটু লেট হবে, বৃষ্টি হচ্ছে। এবং তার কথা হচ্ছে যে আমার যে বাসা যেখানে উনি আছেন ওখানে বৃষ্টি হচ্ছে না, আমার এখানে বৃষ্টি হচ্ছে, দ্যাট মিনস ডেফিনেটলি আমি মিথ্যা বলতেছি। মানে তাকে কোনোভাবে আমি বুঝাইতে পারতাম না যে অ্যাট এ টাইমে 2 জায়গায় বৃষ্টি নাও হইতে পারে। সঠিক। বাট উনি এটা মানতেই রাজি না, উনি এটা নিয়ে খুব চিল্লা পাল্লা হই চই, আমি মিথ্যাবাদী, আমি কার সাথে ছিলাম, কোন মেয়ে আছে আমার সাথে। তো আমি এগুলো সব হাইসা উড়াই দিতাম। এই যতদিন এই ঘটনা ঘটতেছে ততদিন কি আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ঠিক হয়েছে? না, প্রায় সপ্তাহখানেক, 8 দিনের দিন আমাদের প্রথম সমস্যাটা হয়, এই একটু ঝগড়া, উল্টাপাল্টা কথাবার্তা। তো আমি এই ব্যাপারগুলো মানতে পারতেছিলাম না। আমি তারা বলতেছিলাম যে দেখো বৃষ্টি 2 জায়গায় না হইতে পারে। মানে 8 দিনের মধ্যে এত ঝগড়াঝাটি হয়ে গেল? ঝগড়া বলতে মানে কি অদ্ভুত ব্যাপার। এরকমই। এর মধ্যে আবার হলো কি, একদিন একটা ফোন আসলো আননোন। জি। তো আমি জাস্ট ফোনটা রেখে আমি ওয়াশরুমে গেছি, ইচ্ছে করে আমি বের উপরে রেখে গিয়ে। তো যাওয়ার পরে ফোন আসলো, তো ফোনে একটা মেয়ে ফোন করছে, তো রং নাম্বার ছিল। তো উনি ফোন করে মানে করার পরে আমার যে ওয়াইফ ছিলেন উনি আর কি খুব মানে হাই টোনে খুব শাউট করতেছিলেন যে এবং তুই তো করে যে তুই কে, আমি ও তো ম্যারিড, আমি ওর ওয়াইফ, তুই কেন ফোন দিছিস, তুই কে, তোর নাম কি, এই সেই খুব মানে একটা মানুষ
ফার্স্ট টাইম নক করছে, তার সাথে কথার অ্যাপ্রোচ তো একটা আছে। তুমি যখন সন্দেহ মনে হবে বা সন্দেহ টাইপের কিছু পাবা তখন তুমি রিয়েক্ট করতে পারো, বাট স্টার্টিংয়ে তো এইভাবে কথাটা ঠিক না। তো যাই হোক, উনিও আবার করছে কি একটা বোকামি করছে ওই মেয়েটা। উনি আবার বলে বসছে কি, আমার ফোনে আবার রেকর্ড ছিল, আমি পরে শুনলাম, যেটা ফার্স্ট টাইম বুঝতে পরে শুনে বুঝছি। যাই হোক, উনি আবার বলে বসছে কি যে আমি ওকে বিয়ে করব, এই জন্য খুঁজতেছি। তো সমস্যা আছে বলে সে ফোন রেখে দিছে ব্যাস। কারণ উনি ওই মহিলা তো আর জানে না যে এই প্রবলেম হচ্ছে। তো পরে এটা নিয়ে খুব ওদিন মানে বাসার মধ্যে খুব বাজে অবস্থা। সেও তার ফ্যামিলিতে ফোন দিল, আমার ছোটো বাবাকে ফোন দিল, খুব আমার ছোটো বাবা আপাও খুব আমার সাথে রাগারাগি করলো যে এটা কি হাফিজ, তুই তো আমার ভাই, তো এরকম তো আমি ভাবিনি, আশা করিনি। যে আপা তুমিও ওর মতো শুরু করলা, আমি তো তাকে চিনিই না। তো তুই চিনিস না, তাহলে সে বিয়ে করতে চায় কীভাবে? তো বিয়ে করতে চায় মানে হ্যাঁ, সে বলছে তোকে বিয়ে করবে, এই সে অনেক তোদের ভালো অনেক রিলেশন, অনেক আগের, আর 7-8 বছর ধরে চিনিস, তোকে বিয়ের আগে তো আমরাও জিজ্ঞেস করছি তোর পছন্দ আছে কিনা। তা আমার তখন আমি আপা তুমিও শুরু করলে, আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা নিলাম, রেকর্ড বের করলাম, দেখি যে হ্যাঁ সেই কথা বলছে। তো আমি তাকে কল ব্যাক করলাম যে পাচ্ছি না। যাই হোক পাইছি, পরে জিজ্ঞেস করলাম যে আপা আপনি যেরকম বলছেন আপনি কি আমাকে চিনেন? তো উনি হাসতেছে, বলতেছে যে ভাই আপনি কিভাবে বাইচে আছেন জানো? তো বলছে আপনার ওয়াইফ কি বরিশালের বা কুমিল্লার? আমি হ্যাঁ বরিশালের, বাট কেন? তো বলতেছে যে ওনার প্রবলেম আছে, আপনি কীভাবে এই টাইমসে দেখেন আমার ওয়াইফের প্রবলেম নাকি সেটা আমার ব্যাপার, আপনি তো এইভাবে বলতে পারেন না, আর আপনি এইভাবে বলছেন কেন যে আপনি আমাকে বিয়ে করতে চান? তো বলতেছে যে ওনার রিয়াকশনের কারণে আমি করছি। একটা মানুষ ফোন দিছে, আমি আমার হাজব্যান্ডকে ফোন দিছি, আপনার লাস্টে হচ্ছে 32, ওনার হচ্ছে 33, আমি 33 জায়গায় 32 দিয়ে দিতেছি, আর সব ডিজিট ঠিক আছে। এটা ভুল হইতেই পারে। তো এটার জন্য তো মানে উনি এরকম রিয়াক্ট করতে পারে না। আমি বললাম ঠিক আছে করতে পারে না, কিন্তু সেই জন্য আপনি এরকম বলবেন? যাই হোক, এটা নিয়ে খুব অনেক কথাবার্তা। তারপরে তার কাছে প্রুফ হয়ে গেল। আমি বললাম যে আপা আপনার পায়ে ধরি, আমার ফ্যামিলির খুবই বাজে অবস্থা, এমনিতেই আমাদের নতুন বিয়ে, নিউলি ম্যারিড লাইফ, বাট ভালো যাচ্ছে না, আপনি একটু কথা বলেন ওর সাথে, একটু রিকোয়েস্ট আমার। তো উনি ফোন দিয়ে উনি বললেন সব কিছু, বাট সে বিলিভ করতেছে না। সে বলছে না তুমি এখন নাটক সাজাইতেছো। তারপর তো এভাবেই হইতো আর কি সব কিছু নিয়ে। এরপরে যেটা হইলো যে আমরা প্রোগ্রাম করব, ওনাদের আমরা প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম করার চিন্তা যখন হইলো, আমার একটা ভুল ছিল যেটা আমার মা বলতেন। আমার মা 2018-তে মারা গেছেন। মারা যাওয়ার আগে উনি একটা কথা বলতেন যে দেখ অল্প জলে মাছ আনছিস, বেশি জলে ফালাইস না, সামলাতে পারবি না। আর আমার আসলে এটা আমি তখন আসলে ওইটা মাথায় নিতে চাইনি, কারণ আমার চিন্তা ছিল এরকম যে আমি একটা গরিব ফ্যামিলি থেকে মেয়ে আনছি, বাট আমার ফ্যামিলি বা রিলেটিভ কেউ যেন কিছু বলতে না পারে, এইভাবে আমি তাকে একটু সাজায় রাখার চেষ্টা করছি। কিন্তু এটা যে আমার কাল হয়ে দাঁড়াবে এটা আমি বুঝতে পারিনি তখন। তো প্রোগ্রামের সময় আমি তাকে ভালো মানে খুব স্টাইল সেল থেকে খুব দামি ড্রেস, দামি স্যান্ডেল কিনে দিলাম। কিন্তু এইটা যে তার পরবর্তীতে এইটাই তার প্রতিদিনের চাওয়া হবে এটা আমি বুঝতে পারিনি তখন। একটা প্রোগ্রাম করতেছি লাইফে একটাই তো প্রোগ্রাম হবে বিয়ে নিয়ে, এখানে তাকে আমি লাখ টাকা দিয়ে একটা ড্রেস দিলাম, 30 না 32 দিয়ে একটা জুতা দিলাম, একটা ফোন দেওয়া হয়েছে ভালো দামের। তো পরবর্তীতে প্রোগ্রাম হইলো, তখনও উনি সব কিছু মানে আমার ফ্যামিলির সামনে তখন সে নর্মাল, বাট যখনই আমরা একারা তখনই তার উদ্ভট চিন্তাভাবনা, উদ্ভট কথাবার্তা, উদ্ভট রিয়াকশন। সাপোজ আমি একটু পানি চাইলাম, পানি কেন আমি নিয়ে নিতে পারতেছি না কেন? অফিস থেকে বাসায় আসছি, তো আসার পরে দরজাটা খুলে খুব বাজে একটা রিয়াক্ট করতো। তো তখন আমি বলতাম যে আমি একটু হাইসা করতাম যে তুমি তো নাটক মুভি দেখো না, হাজব্যান্ড যখন বাসায় আসে একটু শরবত দেয়, তুমি আমার 1 গ্লাস পানিও তো দিতে পারো, শরবত না হোক। তো বড় ভাইয়ের সাথে ভাবি কীরকম অ্যাটিটিউড করে, আমার বোন কীভাবে দুলাভাইদের সাথে অ্যাটিটিউড করে, এটা তো দেখো। এটা দেখেও তো একটু বুঝো যে হাজব্যান্ডের সাথে কীরকম, সবসময় কেন তুমি এরকম করো? সবসময় যদি এরকম করে থাকো তাহলে তো আমাদের রিলেশন ভালো দিকে যাবে না। তখন উনি আমার একটা কথা বললেন যে ভালো ব্যবহার পাইতে হইলে আগে তাদের মতো ভালো রাখেন। তো তাদের মতো ভালো রাখবো মানে এখন আমার বড় ভাবি, বড় বোন, তাদের মতো লাখ টাকার ড্রেস তাকে কিনে দিতে হবে কন্টিনিউ। তো আর তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে, আমার গাড়ি নেই কেন, বাড়ি নেই? তাই আমি তাকে বললাম যে দেখো সবাই কি গাড়ি আছে, আমার ভাই বোন তাদের। তা আমি তাকে বললাম যে দেখো আমি কি তোমাকে বিয়ের আগে বলে আসছি যে আমার এই আছে সেই আছে, যা আছে সেটাই তো বলা হয়েছে।
আর তাদের কি আছে সেটা আমি তোমাকে বলিও নাই, কারণ সেটা কোনো নেসেসারি ছিল না। তুমি এসে দেখছো তাদের আছে, তো সবাই কি ওয়ার্ল্ডে বিল গেটস হবে? আমার বড় ভাই সে ভালো পর্যায়ে আছে, তার ছোট ভাই আমি একটু নর্মাল পর্যায়ে আছি। কিন্তু এটা নিয়ে তো তোমার এখন আক্ষেপ করাটা ঠিক না। তুমি হয়তো আমাকে করতে পারো, ইনফ্লুয়েন্স করতে পারো যে আমার পাশে নিজে থেকে তৈরি আমাকে করো। যে এটা ভালো কিছু করো, তোমার এর মতো করো, এটা বলতে পারো। কিন্তু তার আছে কেন, আমার নাই কেন, এটা তো আসলে কোনো ইয়া না। আর আমি যদি তোমাকে এইগুলা মিথ্যা কিছু দেখায় নিয়ে আসতাম, বা আমার ভাই বোনের গাড়ি বাড়ি দেখায় নিয়ে আসতাম, তাহলে এটা কথা ছিল right. যে তুমি আমাকে এইগুলা দেখাইছো, আমার সেগুলো কই? আমি তোমার কাছে অনেক ব্যাপার, আমার দুই একটা ব্যাপার আমার পরিচিত যারা রিলেটিভ বা ওনারা আমাকে বলছিল যে এইগুলো হাইড করতে, এটা না করলে তোমার বিয়ে হবে না। আমি সে ব্যাপারগুলোও তোমাকে বলছি, তুমি সবই জানো। আবার কি হইতো, সাপোজ আমার দুইটা কাজিন, আমার একটা খালাতো ভাই একটা মামাতো ভাই, ওরা একদিন বাসায় আসছে, সরি, তো ওদের দাড়ি আছে বড় বড় দাড়ি, ওরা আমার থেকে ছোট, একজন 5 বছর একজন 7 বছর। এখন স্বাভাবিক একটা দাড়ি যদি বড় রাখে তাকে একটু বয়স্ক লাগে, আর ওদের ঘন দাড়ি, একদম ঘন দাড়ি থাকে না ওরকম। এখন সে খুব চেইতা ফায়ার আমার সাথে, তাদেরকে দেখে আমার রুমে চলে আসছে, এসে বলতে চিল্লা পাল্লা, কী হয়েছে থামো, কী হয়েছে? হ্যাঁ, এরা আপনাকে ভাই বলতেছে, এরা আপনাকে সরি ভাইয়া বলতেছে, তাহলে আপনার বয়স কত? এই বুড়া লোকগুলো যদি আপনার ভাইয়া বলে তাহলে আপনার বয়স কত? আজব ব্যাপার, ওরা দাড়িটা বড় জন্য বড় লাগতেছে, তুমি চলো আমার জিজ্ঞেস করি। আমি হ্যাঁ আপনি তো বললে তো আপনার সামনে বলবেই। আচ্ছা ঠিক আছে, আমার মার কাছে জিজ্ঞেস করো, বা ওদের মার কাছে জিজ্ঞেস করো, এটা তো রিলেটিভ, এটা তো বাইরের লোক না, ফ্যামিলি পার্সন। জিজ্ঞেস করো তুমি, আমার আপা আছে তাকে জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস করতে হবে না, আপনি আমার সাথে হাইড করছেন, আপনার বয়স কত? আচ্ছা তুমি যেটা যাই না আসছো সেটাই আমার বয়স। যদি তোমার সন্দেহ থাকে, তুমি আমার আপা ভাই ভাবি বাবা মা সবাই তো আছে, জিজ্ঞেস করো। আমি দরকার হয় মেট্রিকের সার্টিফিকেট বা সব কিছু তোমার করি না, আমি তার কাছে হাইড করছি। আচ্ছা, এইটা নিয়ে খুব মানে এমন এমন অ্যাটিটিউড করতো। যাই হোক, তো এরপরে আমি যখন ওই মানে সে যখন আমাকে কথা বললো যে ভালো আচরণ পাইতে হলে তাকে ভালো রাখতে হবে আমার ওই বোন ভাবিদের মতো, তো আমি করলাম কি, তখন ওই একটা মার্কেটে গিয়ে একটা পাকিস্তানি 3 পিস নিয়ে আসলাম, মালহার না কি যেন একটা নাম, যাই হোক এটা নিয়ে আসলাম 6,000 টাকা দিয়ে। তো উনি করলো কি, প্যাকেটটা রীতিমতো ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে, বেডে বসা আমরা, ফেলে দিল। তো বলতেছে যে আপনার ড্রেস আপনি সেলাই করে পরেন। আমি ভাবছি যে মেবি পছন্দ হয় না। আমি বলছি, দেখো আমার মানাই সিট আমার হাতেই আছে, তো পছন্দ না হলে তুমি চলো কাল, তখন সন্ধ্যা ছিল, রাত হয়ে গেছিলো। আমি বলছি কালকে বিকেলে চলো বা সব একসময় চলো, চেঞ্জ করে নিয়ে আসি। বাট তখন বুঝলাম যে না, তাকে ওই স্টাইল সেল থেকে তাকে ড্রেস কিনে দিতে হবে। তা আমি বলছি, দেখো তুমি হয়তো একদিন একটা ডিমান্ড করলো যে তুমি 5 স্টারে খাবা, সেটা না আমি তোমাকে একদিন নিয়ে গেলাম, তার মতো এই না যে প্রতিদিন তুমি সেখানে যাবে, সেই অ্যাবিলিটি তো আর আমার নাই। সঠিক। আর এটা তো তোমাকে তুমি এই অ্যাটিটিউড করতেছো, এটা খাটতো যদি তোমাকে আমি এইসব দেখায় নিয়ে আসতাম। এই ঘটনা কতদিনের মধ্যে ঘটতেছে? উইদিন 1 মান্থ। ভাই, বুঝতে পারলাম এরকম ছোটখাটো ঝামেলা চলতেছে। আপনি ডিভোর্সের সিদ্ধান্ত কখন নিলেন? 5 বছর। বেবি হয়েছে আপনাদের? হ্যাঁ, কয়টা? একটা মেয়ে ছিল আমার। এটা নিয়েও আমার একটু ইয়া হয়েছে, ঝামেলা হয়েছে বিয়ের মানে তার কথা ছিল যে আমি যদি তার প্রোগ্রাম, তারা করেনি আমরা করছি, তো আমাদের প্রোগ্রামের যত অর্নামেন্টস টাকা পয়সা যা কিছু ছিল ওগুলি সব যদি তাকে দিয়ে দিই, মোহরানা সব কিছু, দেন সে মেয়েকে রেখে চলে যাবে। তো আমি তাকে সব কিছুই দিয়ে দিয়েছিলাম, ইভেন আমার মা বড় একটা জিনিস আনছিল সিঙ্গাপুর থেকে, ওটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, সব কিছু মানে প্রায় 25-27 লাখ টাকার মতো সব কিছু মিলে। বাট সে বলছে যে আমার মেয়েকে রেখে যাবে, বাট সে মেয়েকেও নিয়ে গেছে। আর এখানে আমার ফ্যামিলি একটা পলিটিক্স ছিল, সত্যি তো বলতে আসলে আমি ব্যাপারগুলো এক্সপ্লোর করতে চাচ্ছি না। মানে আমার ছোট আপা দেখা গেছে আমার অগোচরে আমার জিনিসগুলি তাকে দিয়ে দিছে, বুঝাই দিছে, তো উনি আবার তার বোনের বাসা যায় রেখে আসছে। আর ওই বাচ্চাটার জন্য আসলে আমার ডিভোর্সের প্ল্যান ছিল একদম শুরুতেই। আমার মাও বলতেন একটা কথা আমার বড় আপাকে, যে ওদের যে অবস্থা দেখতেছি সাপ বেজি মতো, এই রিলেশন টিকবে না, এটা ছাড়াছাড়ি করে দেওয়াটাই কেন ভালো। ডিসিশনটা নিলেন যে আর সম্ভব না? আসলে এইভাবে কতদিন, এই যে প্রতিনিয়ত একটা ঝগড়া, একটা স্বাভাবিক, একটা ম্যারিড লাইফে টুকটাক ঝগড়া হইতেই পারে, দুইটা পাতিল এক জায়গায় থাকলে টাংটুং সাউন্ড, এটা স্বাভাবিক। বাট তার তো একটা রিজন লাগবে, রিজন ছাড়া এটা কতটুক টলারেট করা আপনি যায়? কোনো কারণ খুঁজে পেয়েছিলেন যে এই কারণে?
আমি কোনো সত্যি কথা বলতে আমি কোনো কারণ সেরকম কোনো কিছু খুঁজে পাইনি, বাট দুই একটা যা আমার সন্দেহ, কিন্তু এই সন্দেহটা নিয়ে তো আসলে করাটা ঠিক না। যেমন আমি একদিন তাকে বললাম যে চলো আমার ফ্যাক্টরিটা তোমাকে ঘুরে দেখাই নিয়ে আসি। ওখানে যাওয়ার সময় একটা ছেলে আসতেছিল, দেখলাম যে সে তার দিয়ে তাকায় একটু মিটিমিটি করে হাসতেছে, সেও দেখে হাসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, কোনো দিনও সে আমাকে এটা বললো না যে সে কে, বললাম আমি চিনি না। তো অচেনা একটা মানুষ, আপনি তো নিশ্চয়ই দুজনের তাকায়া মিটিমিটি হাসবে না। কেন ছবি দেখে হাসতে? না, একটা মেয়ের দিকে যদি একটা ছেলে তাকে মিটিমিটি করে হাসে আর সেও হাসে এবং ওভাবে তাকায় থাকে, ফেস তাদের দুজনে একসাথে মুভমেন্ট করে, তো এটা তো একটা রিজন থাকা উচিত। রিজন ছাড়া তো এরকম এরকম কেউ টুকটাক হাসি কিছু- দিলে ভদ্রতা বশতই উল্টা হাসি দিতে হয়। না, আমি যেটা শুনছি যে তার কোনো, যেটা আমি তার প্রতি যে অ্যাট্রাক্ট হয়েছিলাম একটা কারণে, তার দাদি বলছিলেন যে ওনার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, উনি লাইফে ফোন ইউজ করেন নাই, কোনো ফোন ছিল না। তো এরকম একটা মেয়ে, তার একমাত্র বোন থাকে ঢাকাতে, তার ঢাকাতে আর কেউ নাই। তো এরকম একটা পার্সন একটা মেয়ে ছেড়ে দিয়ে তাকে হাসবে, মানে একটু মিজে করবে, জিজ্ঞেস করলে avoid, এটা তো আমার কাছে একটু অযৌক্তিক লাগছে। যাই হোক, ওটা আমি বেশি একটা মাথা চাড়া দিইনি। দুই। কিন্তু এরকমই ছোটখাটো দুই একটা ব্যাপার ছিল, এছাড়া আমি কোনো রিজন পাইনি। কোনো কারণ নেই আসলে তুলনা করার। তবে আরেকটা রিজন ছিল যেটা সে বলছে, সেটা হচ্ছে যে তার কাছে নাকি, তার জন্য নাকি অনেক বড় বড় ভালো ভালো প্রপোজ আসছিল, Very যে আর্মি পার্সন, অমুক সমুক তমুক। তো আমি তখন তাকে বলছিলাম যে যদি সেটাই তোমার ভালো লাগার একটা ব্যাপার থাকতো, তাহলে তুমি এখানে রাজি হইলা কেন? সঠিক। তো আমি তখন একটু রাগ করে, এটা প্রায় 2 মাস পরের কথা, তো আমি একটু রাগ করে তাকে একটা কথা বলছিলাম যে আসলে এটা মিথ্যে, এটা ফালতু কথা। তোমার যদি এই প্রপোজ আসতো, এতে তুমি তো সেটা রেখে আমার কাছে আসতা না। আর এমন না যে আমাদের মধ্যে রিলেশন ছিল, রাইট। তুমি তো ইভেন তোমার সাথে বিয়ের ব্যাপারে ফার্স্টে কথাও হয় নাই। ফার্স্টে কথা হয়েছে তোমার দাদির সাথে, তারপর তোমার মা, ফুপু, খালা, সবার সাথে তোমার সাথে কথা হয়েছে আমার প্রায় 15-20 দিন পর। ওকে আমি শুনছি যে তোমার নাকি ফোনই নেই। হ্যাঁ, তো ভাই, আপনার এই পুরো সম্পর্ক ভাঙছে 2021-এ, 15 থেকে 21, তাই তো সম্পর্ক? 21-এর পরে আজকে 26, এই 21 না, সরি, 20-এর শুরুতে। এই প্রায় 6 বছর আপনি বিয়ে করেন নাই কেন? আসলে আমি চাইছিলাম করার জন্য, বাট টু বি অনেস্ট আমার ফ্যামিলিও এটা ব্যাপারে হাল ছেড়ে দিছে। এখানে আমারও কিছু দোষ ছিল, আমি বলবো না যে আমার ফ্যামিলির দোষ। আমার দোষটা ছিল এরকম যে, সত্যি বলতে আমি একটু চুজি টাইপের ছিলাম। যদিও আমার হয়তোবা আমার কাছে কম, অন্যের কাছে আমার চাওয়াটা বেশি। যে আমার সবসময় একটা ছিল এরকম যে ভদ্র হবে, সুন্দরী হবে, লম্বা হবে, ছোট একটা ফ্যামিলি এনাফ। বাট আমার ফ্যামিলি হচ্ছে যে না, তাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলতে হবে, তাদের লেভেলে হইতে হবে। এটা তো ফ্যামিলির ইচ্ছা। হ্যাঁ, এখন ওইটার জন্য আসলে আমার সাথে ম্যাচ হতো না তাদের, কাদের? আমার ফ্যামিলির। যে সাপোজ আমি একজনকে চয়েস করতে, তার মানে কি আপনার ফ্যামিলি সামহাও অনেক জ্বালাইছে আপনার বউকে? না, এটা বরঞ্চ আমি যদি ওনার ব্যাপারে 5টা কথা বলতাম আমার ফ্যামিলিকে, কখনোই তারা মানতো না, উল্টা তাকে সাপোর্ট দিয়ে গেছে। শিওর। 100% একদম আল্লাহ সাক্ষী। ভেরি গুড। আর আমার মনে হয় আমি এটার জন্য আমার ফ্যামিলিকেও দোষী করছি। এটার জন্য আমি গত 5 বছর তাদের সাথে যোগাযোগও রাখি নাই। রিসেন্টলি যোগাযোগ হচ্ছে অবশ্য, এই 1 বছর ধরে ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছে, আর 6 মাস ধরে কারণটা ভাইয়ের সাথে কি কথা ভাই? হচ্ছে। এই না, divorce এটা হওয়ার করাতে কারণ? আমি তাদেরকে ব্লেম করছি যে দেখো তোমরা যে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছ তাকে, এমনিতেই সে এই টাইপের, না, ওইটা ভালো এই করছে। সাপোর্টে তো ও আরো বিগড়ে যাবে। না, ফ্যামিলি থেকে সাপোর্ট দিতেই হবে, কিন্তু আপনি না, আমার ভাই রীতিমতো বসে এইভাবে বলতেছেন যে দেখো তো, ওনার নাম ছিল মেবি তানিয়া, বাট আমি ওনাকে নাম দিয়েছিলাম আফরিন। তো আমার বড় ভাই তাকে বলতেছিলেন যে আফরিন দেখো, আমার ভাই বলে কথা না, সে আমার ভাই হোক, বাট ও যদি কোনো অন্যায় করে 100% ওর বিচার হবে। তুমি টেনশন করো না, তুমি ভাই বলো যে তুমি তোমার ফ্যামিলি ছেড়ে আসছো, এখানে তোমার কেউ নেই, আমরা সবাই তোমার সাথে আছি। এটা তো ভালো কথা। এইভাবে করে কথা বলতেন এই শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন যেদিন বিদায় নিছেন। হ্যাঁ, তো এই ইয়েতে উনি আরো বিগড়ে গেছে যেটা আমি। আর তো আপনি বিয়ে করেন নাই কেন 6 বছরে? 6 বছর আসলে আমি ওই যে বললাম যে একটু চুজি টাইপের ছিলাম, তো যার ফলে মানে কাউকে ওইভাবে করে পাই নাই। আর আগেও আমার টুকটাক কিছু স্টোরি আছে, সেরকম হচ্ছে যে আমি বিলিভ করতে পারি না ইজিলি, যে কারণ এর আগে আমার 3বার বিয়ে ভাঙছে। বিয়ের ডেট ফাইনাল হয়েছে, ক্লাব বুকিং, বাট আমি শুনছি যে এই মেয়ে এই টাইপের, এর একটা রিলেশন ছিল, এর ওই ছিল, এর মানে খুব বাজে, মানে খুব ডিপ রিলেশন আর কি। এটা আমি খুব কাছের ইয়ে থেকে শুনছি। আবার এমনও ভাইয়া, এইসব আপনার কারণে- লাইফ থেকে যদি আমরা শিখি, কি শিখতে পারি বলেন তো? তাওয়াক্কাল তো আল্লাহ।
আসলে আমরা জানি না যে আসলে আমি জানি না যে আমার কিভাবে কি করা উচিত, কারণ আমি বলবো না যে আমি একাই মানুষটা ভালো, আমার মতো 100 অবশ্যই আরও 10 জন মানুষ আছে, বাট আমি জানি না যে সে কে বা কোথায়। আর লাইফের কিছু বাজে এক্সপিরিয়েন্স যার ফলে কিছু ভয় হয় আগাইতে, সবসময় ভয় হয়েছে। হয়তো আগাইতে গেছি, দেখা গেলো যে সে আমাকে বলতেছে যে হ্যাঁ একটু ওয়েট করে, আমার পাশে আবার মা আছে, পরে কথা বলি। পরে আমি জানি যে সে আরেকজনের সাথে বিজি। তো এইরকম কিছু সব কিছু মিলে আসলে আমি ভয় হয় যে কার সাথে আগাবো, আবার যদি সেই সেম স্টোরি রিপিট করে লাইফে, হয়তো হবে, হয়তো একই হবে, আরো জঘন্য হইতে পারে। আমার বাবা একটা কথা বলতেন, আমি যখন ডিভোর্সের কথা ফার্স্ট টাইম বলছি বিয়ের 5 মাসের মধ্যে, তখন 6ষ্ঠ মাসে তখন উনি প্রেগনেন্ট। তো আমার বাবা একটা কথা বলছিলেন যে দেখো, একটা কবিতা শুনেছিলেন এরকম যে দেখো নদীর এই পার বলে ওই পারে সুখ, এরকম কি যেন একটা গল্প, মানে একটা কবিতা শুনেছিলেন আমাকে, যে তোমার মনে হচ্ছে যে তুমি আরেকজনের কাছে গিয়ে হ্যাপি হবা, বাট এটা তো হইতে পারে যে সে এর থেকে আরও খারাপ কিছু। আর ওনাকে আমি নামাজ পড়াইতে পারতাম না কোনো দিন, ওই যে শুক্রবার নামাজ পড়াইতে বলছিলাম আমার ছোটো আপা, ওইটা বা ওয়াক্তের কোনো নামাজ কোনো দিনও না। ইভেন আমার বাবা যদি কোনো সময় একটা হাদিস বলতেন, উনি খুব বাজেভাবে রিয়েক্ট করতেন আমার সাথে। আইসা আব্বার সাথে কিছু বলতেন না, আমাকে এসে বলতেন তো খুবই বেজালের। আল্লাহ কেন মেয়েদেরকে নিচে তাকাইতে বসছে, আল্লাহ কেন উপরে তাকাইতে বলে নাই, আল্লাহ কেন মেয়েদেরকে নামায় রাখবে, মেয়েদেরকে কেন প্যাকেট করবে, আল্লাহ কেন এইটা বলে নাই। এই টাইপের রিয়াকশন ছিল ওনার। আর বোরকা তো কোনো দিনও সম্ভব ছিল না, তাকে যতই বলছি তিনি এটা বললে হ্যাঁ আপনি থাকবেন সবাই থেকে দেখবেন আর আমাকে ঢাইকা রাখবেন কারণ কেউ না দেখতে পারে। উনি কি আবার বিয়ে করে নিছে? আমি জানি না, কথা হয় না। না যদি আপনার ওয়াইফের জন্য কিছু বলার থাকে অন ক্যামেরায় বলতে পারেন। না, ওনার জন্য আমার আসলে কিছু বলার নাই। যারা দেখতেছে তাদের জন্য কিছু বলার এসে আমরা শেষ করছি। আমি এইটাই বলবো যে যদি কেউ বিয়ের ব্যাপারে হইলে সেটা আসলে আমার মনে হয় ইউরোপ কান্ট্রিতে যেটা হয় যে একটা মেডিকেল টেস্ট থাকে, প্লাস আপনার কি বলে এটাকে কাউন্সিলিংয়ের একটা রিপোর্ট থাকে, এরকম কিছু রিপোর্ট নিয়ে বিয়েতে আগানোটা ভালো আমার মনে হয়। যে তার কোনো মানসিক বা শারীরিক কোনো প্রবলেম বা এরকম আছে কি না। কারণ আমি বলবো না যে মানুষটা আসছে সে খারাপ, বাট তার কিছু মেন্টাল, এটার জন্য কিন্তু আমার ফ্যামিলি থেকেও কাউন্সিলিং করানো হয়েছিল ধানমন্ডি লাইফ স্প্রিংয়ে, বাট এটাতে কোনো রেজাল্ট আসে নাই। ওনাকে? হ্যাঁ, ওনাকে আমাকে দুজনকেই। আর এটাতে যাওয়ার জন্য যখন বলা হয়েছে তখন সে খুব বেশি বাজে রিয়্যাক্ট করছিল যে তার মানে কি আমি পাগল, আমাকে কি পাগল মনে করতেছে ফ্যামিলি। আমার ছোট আপা ভাবি তারা অনেক করে হাতে পায়ে ধরে অনেক ট্রাই করে বুঝাইছে, প্রায় 2 সপ্তাহ বুঝাইতে লাস্টে সে রাজি হয়েছে। এখন আপনি কি করেন? আমি এই মুহূর্তে ব্যবসা করতেছি আর একটা ইসলামিক স্কুলের দায়িত্বে আছি, চাকরির পাশাপাশি ব্যবসা, হালাল ব্যবসা। মাশাআল্লাহ, আমরা দোয়া করি ভাই আল্লাহ আপনার দুঃখ দূর করুক এবং আপনার জীবনে বন্ধু এবং ফ্যামিলি দিয়ে পরিপূর্ণ হয়ে উঠুক। একা জীবন অনেক কষ্টের, এটা থেকে আপনি মুক্ত পান।